হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা তোমাদের নিয়ে যাব আমেরিকার সান ফ্রান্সিসকোতে। তোমরা হয়তো অনেকেই এই শহরের ব্যাপারে জানো, কিন্তু ড্রাইভার ছাড়া গাড়ি চলার অভিজ্ঞতা কেমন হয়? আর এই শহরের বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজ কি এখনো অক্ষত আছে? কত সিনেমাতেই তো আমরা দেখেছি তাকে ভেঙে পড়তে। এই সমস্ত কিছুর উত্তর জানতে হলে দেখতে থাকো আমাদের আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত। এদিন আমাদের ফ্লাইট ছিল মেলবোর্ন এয়ারপোর্ট থেকে সকাল 11টা নাগাদ। তাই একদম সকাল সকালই ঘুম থেকে উঠে স্নান এবং হালকা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাস্তায় তখনও অফিস যাত্রীদের ট্রাফিক শুরু হয়নি বলে আমরা প্রায় আধ ঘন্টার মধ্যেই এয়ারপোর্ট পৌঁছে গেলাম। না হলে কখনো কখনো প্রায় 1 ঘন্টার কাছাকাছিও লেগে যায়। এয়ারপোর্টে পৌঁছেও দেখলাম সেখানে বিশেষ একটা ভিড় নেই, তাই আমাদের বোর্ডিং পাস, ইমিগ্রেশন এবং সিকিউরিটি চেক ইন খুব সহজেই হয়ে গেল। এই সমস্ত ফর্মালিটিস সম্পূর্ণ করে নিয়ে আমরা এবারে এগিয়ে চললাম আমাদের বোর্ডিং গেটের দিকে। কিন্তু তাড়াহুড়োর কিছু নেই, কারণ আমাদের হাতে তখন প্রায় 2 ঘন্টারও বেশি সময় ছিল। তাই আমরা গেটের সামনে না বসে এয়ারপোর্ট চত্বরেই চারিদিকটা একটু হেঁটে চলে বেড়াতে লাগলাম। আর এরপর তো আমাদের বসে বসেই সময় কাটাতে হবে অনেকক্ষণ, প্রায় দীর্ঘ 14 ঘন্টার এই ফ্লাইট জার্নি। তাই এখন যতটা পারা যায় একটু হেঁটে চলে নেওয়া যাক। অবশ্য সামনে ব্রুনেটি থেকে একটু গরম গরম কফিও নিয়ে নিলাম। জানো তো, এই ব্রুনেটি মেলবোর্নের একটি লোকাল ক্যাফে হলেও বর্তমানে এদের অনেকগুলি ব্রাঞ্চ আছে, আর এদের কফি, চকলেট এবং পেস্ট্রি ভীষণভাবে পপুলার এখানে। ফাইনালি আমাদের বোর্ডিং কল হতেই আমরা এগিয়ে চললাম আমাদের গেটের দিকে এবং ঠিকঠাকভাবেই ফ্লাইটেও উঠে বসলাম। ফ্লাইট কিন্তু মোটামুটি রাইট টাইমেই টেক অফ করলো, আর আমরাও আকাশে উঠতেই জানলা দিয়ে নিচের দিকে তাকাতে তাকাতে বিদায় জানালাম আমাদের প্রিয় শহরকে। মাত্র 1 ঘন্টার মধ্যেই আমরা অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড ছাড়িয়ে বেরিয়ে পড়লাম। এরপরে আমাদের বাকি জার্নিটা সবটাই ছিল প্রশান্ত মহাসাগরের নীল জলরাশির উপর দিয়ে। সত্যি বলতে কি, 14 ঘন্টা টাইম পাস করা একটু কষ্টসাধ্য ব্যাপার হলেও আমরা ওই মুভি দেখে, একটু গল্পের বই পড়ে, খাবার দাবার খেয়ে আর ঘুমিয়ে এই জার্নিটা ঠিক করেই ফেললাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি। এবার জানলা দিয়ে বাইরের দিকে তাকাতেই ইউএস এর কোস্টলাইন দেখতে পেয়ে আমাদের মনটা একদম খুশিতে ভরে উঠল। আমাদের প্লেন যেই আরো নিচে নেমে এলো, আমরা বেশ পরিষ্কারভাবেই সান ফ্রান্সিসকো শহরটাকে দেখতে পেলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেন মাটি ছুঁলো এবং আমরাও আমাদের লাগেজ কালেক্ট করে কাস্টমস এবং ইমিগ্রেশনের ফর্মালিটিস মিটিয়ে এগিয়ে চললাম এয়ারপোর্ট থেকে বেরোনোর উদ্দেশ্যে। আমরা ঠিক করলাম বার্ট ধরে সিভিক সেন্টার অবধি যাব, কারণ সেখান থেকে খুব কাছেই আমাদের হোটেল, যা পায়ে হেঁটেই পৌঁছে যাওয়া যাবে। এই বার্ট আসলে এখানকার মেট্রো রেলের মতো, যাতে করে খুব সহজেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে এয়ারপোর্টে আসা যাওয়া করা যায়। মাত্র আধ ঘন্টার মধ্যেই আমরা সিভিক সেন্টার স্টেশনে নেমে পড়লাম। তারপরে এসকেলেটর বেয়ে আমরা স্টেশনের বাইরে চলে এলাম। চারপাশটা দেখে আমাদের মনে হচ্ছিল এখন সকালবেলা বলে এরকম ফাঁকা ফাঁকা, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জায়গাটা যে বেশ জমজমাট হয়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই। একদম সামনেই এখানে আমাদের হোটেল। লম্বা জার্নি করে আমরা দুজনেই তো বেশ এক্সস্টেড হয়ে গেছিলাম, তাই আর দেরি না করে চটজলদি স্নান করে ফ্রেশ হয়ে নেওয়াই ঠিক করলাম। জানো তো, মেলবোর্ন আর সান ফ্রান্সিসকোর মধ্যে সময়ের ডিফারেন্স প্রায় 18 ঘন্টার। ফলে এতটা জার্নি করে এলে জেট ল্যাগের সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক। আর সেটা অ্যাভয়েড করার জন্যই আমরা না ঘুমিয়ে পড়ে বরং আশেপাশের শহরটা দেখার জন্য আমরা হোটেল থেকে আবার বেরিয়ে পড়লাম। এদিকটা আসলে সান ফ্রান্সিসকো ডাউনটাউন, আর রিজনেবল প্রাইসের মধ্যে এখানে অনেক হোটেল আছে, আর খাওয়া দাওয়া করার জন্য ক্যাফে বা রেস্টুরেন্টও রয়েছে প্রচুর। তখন বেলা 12টার বেশি বেজে গেছিল, তাই আমরা ভাবলাম আগে লাঞ্চটা করে নিই। সাধারণত বেড়াতে বেরোলে আমরা নতুন জায়গার খাবার এক্সপ্লোর করাই পছন্দ করি, কিন্তু আমাদের দীর্ঘ ফ্লাইটে একটানা কন্টিনেন্টাল খাবার খেয়ে খেয়ে এখন লাঞ্চে দেশি খাবার খেতেই আমাদের প্রাণ চাইছিল। আর ফরচুনেটলি কাছেই আমরা একটি ভালো নেপালি রেস্টুরেন্টও পেয়ে গেলাম। এখানে বেশ তৃপ্তি সহযোগে খেয়ে আমরা ঠিক করলাম দ্য পেইন্টেড লেডিজ দেখতে যাব, কিন্তু সেখানে যাব কিভাবে? এই যে চলে এসেছে আমাদের ড্রাইভারবিহীন ইলেকট্রনিক ক্যাব ওয়েমো। আজকাল তো তোমরা সবাই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা শুনছই চারিদিকে। এই গাড়িটা সেই এআই দ্বারাই চালিত, তার ফলে এর কোনো মানুষ ড্রাইভারের দরকার নেই। উবেরের মতো ওয়েমোর নিজস্ব অ্যাপ রয়েছে, যা দিয়ে খুব সহজেই পিক আপ এবং ড্রপ লোকেশন দিয়ে এই ক্যাব বুক করা যায়। তবে এখনো আন্ডার ট্রায়াল বলে সান ফ্রান্সিসকোর একটা লিমিটেড এরিয়ার মধ্যেই এই গাড়ি চলে। আসলে এই গাড়িগুলো চারিদিকের ইলেকট্রনিক সেন্সর আর ক্যামেরা দিয়ে তোলা ভিডিও থেকে নিজেদের চলার রাস্তা নিজেরাই ঠিক করে নিতে পারে। সত্যি একদম প্রথমবার আমরা এই ধরনের গাড়িতে চড়ে বসলাম। শুরুতে তাই একটু অদ্ভুত ফিল হলেও ওভারঅল আমরা বেশ এনজয় করলাম এই ড্রাইভারলেস ক্যাবের রাইড। বেশ নির্বিঘ্নেই আমরা পৌঁছে গেলাম আলামো স্কোয়ার পার্কে, যার সামনেই রয়েছে পেইন্টেড লেডিস
বা এক সারি রং বেরঙের ভিক্টোরিয়ান আমলের বাড়ি। যদিও এই বাড়িগুলো তৈরি হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে, কিন্তু ট্যুরিস্ট আকর্ষণ হিসেবে পপুলার হয় 1970 সালে। আর শুধু ওই 3টে বাড়ি নয়, বরং অ্যালামো স্কোয়ার পার্কের চারিপাশে এরকম আরো অন্যান্য বাড়ি আমাদের চোখে পড়লো, যাদেরকে দেখতে একই রকমের সুন্দর লাগছিল। সামনের এই পার্কটার পরিবেশও বেশ ছিমছাম আর নিরিবিলি, অনেকটাই আমাদের মেলবোর্নের পার্কগুলোর মতো, আর তাই এখানে সময় কাটাতে আমাদের বেশ ভালো লাগছিল। এরপর আমাদের গন্তব্য বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজ। যেহেতু সেখানে ড্রাইভারলেস ক্যাব যাবে না, তাই আমরা নর্মাল ক্যাবই বুক করলাম। কিন্তু ক্যাব আসার পরে আমরা দারুণ একটা সারপ্রাইজ পেলাম। এলন মাস্কের টেসলা গাড়ি এসেছে যে, এটাও কিন্তু আমাদের কাছে একদম প্রথম অভিজ্ঞতা। তোমরা হয়তো অনেকেই জানবে যে টেসলার গাড়িগুলি হচ্ছে ইলেকট্রিক ভেহিকল, অর্থাৎ ব্যাটারিতে চলে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই গাড়িতে অটো পাইলট ফিচারও রয়েছে, তবে ড্রাইভার একজনকে থাকতেই হবে। গাড়িতে ওঠার পরে আমরা এটাও রিয়েলাইজ করলাম যে গাড়ির রুফটা পুরোটাই ফাইবার গ্লাসের তৈরি। সত্যি এত ফিউচারিস্টিক এই গাড়ির ডিজাইন, যা এক্সপিরিয়েন্স করে বিস্মিত না হয়ে পারা যায় না। একদম মাখনের মতো স্মুথ এই গাড়ির ড্রাইভে আমরা কখন যে ব্রিজ পৌঁছে গেছি তা বুঝতেই পারিনি। আমাদের ড্রাইভার ভিউ পয়েন্টের কিছুটা আগেই আমাদেরকে ড্রপ করে দিয়েছিল। সেখান থেকে ভিউ পয়েন্ট এই মিনিট 5-10 হাঁটা পথ মাত্র। এই ব্রিজের দুপাশেই অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, তবে আমরা এখন যে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি তার নাম হচ্ছে ব্যাটারি স্পেন্সার। সেখানে পৌঁছে আমরা দেখতে পেলাম বিভিন্ন সিনেমায় যতই ঘটনা দুর্ঘটনার কথা দেখাক না কেন, ঈশ্বরের কল্যাণে ব্রিজটা এখনো অক্ষত দেহেই দাঁড়িয়ে রয়েছে। সত্যি বলতে কি, ছোটবেলায় ডেস্কটপ কম্পিউটারের ওয়ালপেপার হিসেবে যে ব্রিজটাকে এতবার দেখেছি, আজকে একদম সামনে থেকে তাকে চাক্ষুষ দেখতে পেয়ে আমাদের দুজনেরই মন একদম আহ্লাদিত হয়ে উঠেছিল। প্রায় সানসেট হওয়া পর্যন্ত আমরা ওই ব্রিজের সৌন্দর্য উপভোগ করলাম। তারপর সানসেটের সময় হলে আমরা সিটির দিকে ফেরত চললাম। তবে এবারে আমরা ডাইরেক্টলি ক্যাব বুক করলাম না। ভাবলাম এত দূর যখন এসেইছি, তখন ব্রিজটাকে একটু পায়ে হেঁটে অনুভব করা যাক। ব্যাস, যা ভাবা তাই কাজ। 2.7 কিলোমিটার দীর্ঘ এই ব্রিজটাকে আমরা পায়ে হেঁটেই ক্রস করে ফেললাম। পথচারীদের জন্য আলাদা লেন থাকায় আমাদের কোনো অসুবিধাই হয়নি। অবশেষে ব্রিজের অন্য প্রান্তে পৌঁছে সেখান থেকে ক্যাব বুক করে আমরা হোটেলে ফিরলাম। আচ্ছা, আজ তাহলে এ পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে স্যান ফ্রান্সিসকো নিয়ে আমাদের পরবর্তী ব্লগে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু, কারণ সেটাই হবে আমাদের এগিয়ে চলার মোটিভেশন। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাদের সকলের জন্য আমাদের তরফ থেকে রইল শুভ নববর্ষের অনেক ভালোবাসা, আর বড়দেরকে আমাদের প্রণাম। বাই বাই। এর পরের ব্লগে আমরা তোমাদের নিয়ে যাব ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের দুর্দান্ত সিনিক বিউটি দেখাতে, যেখানে গাছপালায় পরিপূর্ণ পার্বত্য উপত্যকা আর প্রবাহমান ঝর্ণার সমন্বয়ে প্রত্যেকটি দৃশ্যই যেন হয়ে উঠেছে এক একটি ঈশ্বরের চিত্রপট।